হ্যালো হ্যালো না শোনা নাই লাইভ উঠবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে স্পেশাল লাইভ সেশনে। সো অলরেডি তোমাদের এইচএসসি পরীক্ষা চলছে এবং সায়েন্স বিভাগের পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা আইসিটি পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছো এবং আজকে তোমাদের আইসিটি পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষাটি কেমন দিলে? পরীক্ষা কিন্তু ভাই যথেষ্ট মানে হচ্ছে প্রশ্নটা একটু হার্ড হয়েছে। হ্যাঁ, যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং হার্ড কোশ্চেন হয়েছে। তোমরা বুঝতেই পারতেছো সায়েন্স বিভাগের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং সায়েন্স বিভাগের পরীক্ষাগুলো নিয়েই কিন্তু কোশ্চেন কঠিন হওয়ার যে আলোচনাটা, সেই আলোচনাটা হয়, তাই না? সো তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে তোমাদের প্রথমে আইসিটি তো গেল, এরপরে তোমাদের প্রথমে সায়েন্স পিসিএম এর যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়া ফিজিক্স। তো বুঝতেই পারতেছো আমরা আজকে ফিজিক্স নিয়ে আলোচনা করবো। তো সময় একদমই কিন্তু আমাদের হাতে বেশি নাই, কারণ একদিনের বন্ধ, তাই না? এরপরে আমাদের পরীক্ষা। তো বুঝতেই পারতেছো আইসিটি পরীক্ষা দিয়ে তোমরা সবাই হয়তো এখন বাসায় আসছো, খুব বেশি রেস্ট নেওয়ার আমাদের স্কোপটা নাই। আজকের এই লাইভ সেশনে সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং এই লাইভ সেশনে আমরা তোমাদের জন্য কিভাবে পড়তে হবে, সাজেশন যে জায়গাগুলো আছে, খুব প্রিসাইজ সাজেশন বলবো না, খুব ইফেক্টিভ সাজেশন আমরা তোমাদের জন্য রেডি করছি, সেই সাজেশন তোমাদেরকে ডেলিভার করে দেওয়া হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি। তো আইসিটি পরীক্ষা শেষ, সামনে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এক্সাম এবং যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তাদের জন্য পিসিএম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। মানে তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90% মার্কস অ্যাচিভ করতে না পারো, দেখা যাবে যে অনেক জায়গায় তুমি ফর্মই টানতে পারবে না। কারো টার্গেট যদি থাকে বুয়েটে ফর্মই টানতে পারবে না। সো এই ব্যাপারগুলো মাথায় রেখেই এই এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে হবে এবং অবশ্যই এই এক্সামগুলোর উপর নির্ভর করছে তুমি তোমার গন্তব্যস্থলে তুমি তোমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবে কিনা। সো প্রত্যেকটা এক্সামই খুবই সেন্সিটিভ, সায়েন্সের এই এক্সামগুলো। তো এই এক্সামগুলোর সর্বোচ্চ প্রস্তুতি তোমার নিতে হবে এবং এই সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যেই তোমাদের জন্য আজকের লাইভ সেশনটি আমরা নিয়ে এসেছি। তো তোমাদের কাজ হচ্ছে এই মুহূর্তে যেই যতজন যুক্ত আছো আমাদের সাথে লাইভে, সবাই একটি করে শেয়ার করে দাও যেন সবার কাছে এই লাইভটি পৌঁছে যায়। আর ইভেন যাদের প্রস্তুতি খারাপও আছে যে না আমি ফিজিক্সে ফেল করবো বা ফিজিক্সে পাস করতে পারবো কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো, তারাও যদি আজকের লাইভটা দেখে জাস্ট এই 2টা দিনে যা যা বলি তা মেনে চলো, মানে আজকের দিন কালকের দিন মেনে চলো, তাও ফিজিক্সে একটা হ্যান্ডসাম মার্ক উঠানো সম্ভব বলতে আমি বিশ্বাস করি। সো তোমরা এই লাইভটি একটু তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই লাইভটা একটু শেয়ার করে দাও এবং শেয়ার করে কমেন্টে একটু লিখে দাও যে শেয়ার ডান। আর তোমাদের জন্যই কিন্তু এই লাইভগুলো অ্যারেঞ্জ করা এবং ধারাবাহিকভাবে ফিজিক্সের পর কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো লাইভ হতে থাকবে। তো এই লাইভগুলোতে যেন সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত হয়, এই দায়িত্বটা তোমাদের। একটু শেয়ার করে দিবা আর বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা। আর আজকে দেখেছে আইসিটি এক্সাম অনেকেরই খারাপ হয়েছে বলতেছো, আইসিটি এক্সামের কোয়েশ্চেনটা একটু হার্ড করেছে। তো চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ ভালো একটা মার্কস আসবে। আর ইভেন আইসিটি মার্কসটা মেডিকেল কিংবা ঢাবি অ্যাডমিশন বা বুয়েট অ্যাডমিশনে ভাই কাজের মানে অ্যাড হয় না মেবি। হ্যাঁ, তো ওইভাবে আইসিটি নিয়ে এক্সট্রা চিন্তা তোমরা করো না। পাস্ট ইজ পাস্ট, যেটা গেছে গেছে, বাট যেটা আসতেছে সেটাকে যেন ভালো করতে পারো, এটা ইম্পর্টেন্ট। ওকে, সো এই কাজটা করার জন্যই মানে তোমরা যেন ভালো করতে পারো, এই জন্য আমি আর নিয়াজ ভাই কিন্তু আজকে লাইভে চলে আসলাম। এক্স্যাক্টলি। ওকে, সো আমাদের সাথে এই মুহূর্তে 1200 স্টুডেন্ট যুক্ত আছো তোমরা। তো এই 1200 স্টুডেন্ট যদি একটা করে শেয়ার করে দাও, লাইভটা সবার কাছে পৌঁছে যাবে, এটাই আমাদের চাওয়া। আর আজকের লাইভে ভাইয়া আমরা আর দেরি না করি, আমরা আজকের লাইভটা শুরু করি এবং আজকের লাইভে তোমাদেরকে দেখাবো যে আমরা জাস্ট 1-1.5 ঘন্টা একটা লাইভ নিব এবং এই লাইভে তোমাদেরকে দেখাবো তোমাদের কি কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, আজকের দিনে কিভাবে পড়া উচিত, কালকে কিভাবে পড়া উচিত, কয়টা অধ্যায় পড়া উচিত। সো সবকিছু ক্লিয়ার করে দিব। এক্স্যাক্টলি। সো ভাই আমরা শুরু করতেছি। তো তোমরা বুঝতেছো যে এই লাইভ সেশনটা সবাইকে ছড়াই দিলে তুমি আরেকটা স্টুডেন্ট তোমার মতো উপকার করতে পারবে, এর বেশি কোনো উদ্দেশ্য না, এটা তুমি কইরো। আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের যে গ্রুপগুলো আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই সেশনটাতে খুব প্রিসাইজলি যাব, খুব বেশি সময় তো এখন নেওয়ার একদমই টাইম নেই, তোমাদের তো একদিন পরেই পরীক্ষা। সো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ এই দুইটাই তো পার্ট, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এর কোন কোন টপিকগুলি পড়তে হবে সেই টপিকগুলো আমরা এখানে দেখাই দিচ্ছি, কোন কোন চ্যাপ্টার কীরকম ইম্পর্ট্যান্ট সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা সবাই এখন মনোযোগ দাও, এই যে আমাদের সিকিউ এমসিকিউ এর যে সাজেশনের পিডিএফটা এটাও কিন্তু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো পড়া শুরু করার আগে কিছুটা সময় আমাদেরকে দিলে ইনশাল্লাহ তোমাদের পড়ার ওই সময়টা সেই হবে এবং আরো দ্রুত তোমরা গুছিয়ে পড়তে পারবে। আর তোমাদের জন্য আমরা নিয়াজ ভাই এবং আমি মিলেই তোমাদের জন্য একটা এমসিকিউ সাজেশন তৈরি করেছি। এই এমসিকিউ সাজেশন বলতে এটা সাজেশন না, প্র্যাকটিস করবা। এর ইনশাল্লাহ এটা পড়লেই এমসিকিউ এখান থেকেই পাবা, মানে এই টাইপের বাইরে এমসিকিউ আসবে না। অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য সাজানো আছে প্রত্যেকটা অধ্যায়বিধি, সেটা আমরা দেখিয়ে দেবো। এটা প্র্যাকটিস করবো, অবশ্যই আজকে প্র্যাকটিস করে শেষ করে দিই। সো ভাইয়া শুরু করা যাক। তাহলে চলো আমরা এক এক করে শুরু করি এবং আমরা সামগ্রিকভাবে জানি যে পরে বলি না, সামগ্রিকভাবে আমরা জানি যে আমাদের মোট 7টি চ্যাপ্টার আছে
এবং সেই 7টি চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটি আমাদের আছে সেটা হচ্ছে ভেক্টর। আমরা একে একে 7টি চ্যাপ্টারের উপর দিয়ে যাব এবং এখানে আমরা কিন্তু পুরো তোমাদের বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করে যে কোশ্চেনগুলো সব থেকে প্রায়োরিটাইজ সেগুলোকেই তুলে ধরছি। তাহলে ভেক্টর আমরা শুরু দেরি না করে ভেক্টরে চলে যেতে পারি। সো বুঝতে পারতেছো, আমি একটা চ্যাপ্টারের বলে দিব, একটা চ্যাপ্টার তোমাদের ইয়াসিন ভাইয়া বলবে, এভাবে করে আমরা 7টা চ্যাপ্টারের উপর দিয়ে যাব। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেছো ভেক্টরে সব থেকে ইম্পর্ট্যান্ট যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে নদী নৌকা। এইটা কিন্তু 5 বার আসছে। নদী নৌকার নানা রকম টাইপের অঙ্ক আছে, তোমরা বছর জুড়ে এগুলি করেছো। সো নদী নৌকার অঙ্ক 5 বার আসছে, তবে বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু বেশি আসে নাই। মেজরিটি ক্ষেত্রে দেখা গেছে যে আসছে হচ্ছে গিয়ে আমাদের যে কমন কেস আছে, ন্যূনতম দূরত্ব নদী পারি এবং হচ্ছে ন্যূনতম সময় নদী পারি, এই দুটা কেস দিয়ে বেশি আসছে। এরপর ডট গুণন। ডট গুণন থেকে কিন্তু আমরা 4টা কোশ্চেন পাইছি। ডট গুণন থেকে আমরা এর আগে 4টা কোশ্চেন আসলে পেয়েছি। এখন সেই 4টা কোশ্চেন কি কি টাইপের সেটা আমরা মাথায় রাখতে পারি। নাম্বার 1 হচ্ছে লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত, যে দুইটা ভেক্টর লম্ব বা সমান্তরাল কিনা এই শর্ত। সমান্তরালটা বেসিক্যালি ক্রস গুণনের, মানে সোজা কথা লম্ব সমান্তরালের শর্ত, এটা একটা। মধ্যবর্তী কোণ নির্ণয়, এই টপিকটা বারবার আসছে গ নম্বরে। এবং অভিক্ষেপ ও উপাংশ নির্ণয়। হ্যাঁ, তাহলে ডট গুণনের এই 3টা টপিকের উপর আমরা চোখ রাখবো। তোমরা যখন বই পড়বা তখন এই টপিকগুলো ঠিকমতো দেখেছো কিনা, এই টপিকের অঙ্ক ঠিকমতো তোমরা দেখেছো কিনা, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ক্রস গুণন। হ্যাঁ, তো ক্রস গুণন থেকেও 4টা কোশ্চেন এর আগে আসছে, 4 বার আসছে কোশ্চেন। সো এখানে আমরা যেগুলোতে নজর রাখবো, একই সমতলে অবস্থান করতেছে কিনা 3টা ভেক্টর। ওই যে আছে না, 3টা ভেক্টরের ডিটারমিনেন্ট 0 হইলে তারা একই তলে আছে, ওই কনসেপ্টটার অঙ্ক অনেকবার আসছে। আর ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, এগুলি হচ্ছে ক্রস গুণনের টপিক, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম নদী নৌকা, ডট গুণন, ক্রস গুণন, এই 3টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাইন। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো কতবার আসছে এরকম না, সংখ্যাগুলো বেসিক্যালি প্রায়োরিটি বুঝাচ্ছে। ওকে, ফাইন। মানে এটা হচ্ছে 5 স্টার, এটা 4 স্টার, এটা হচ্ছে 4 স্টার। তার মানে এই 3টা কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা এই ইম্পর্টেন্সই কোত্থেকে বুঝলাম, তাই না? মনে রাখবা, এটা আমি বলে দিলেই কিন্তু হইলো না। যত বড় জ্ঞানী লোকই হোক না কেন, সে বলে দিলেই এইচএসসি সাজেশন তোমার ইফেক্টিভ হইলো, এরকম কোনোদিনই না। সংখ্যা কখনো মিথ্যা কথা বলে না, এই কথাটা মনে রাখবা, বুঝছো? সো বেসিক্যালি ব্যাপারটা এরকম যে এই টপিকগুলো থেকে সব থেকে বেশিবার কোশ্চেন আসছে। তো সব থেকে বেশিবার যেখান থেকে আসছে সেটা আমরা 5 স্টার দিছি আর কি। হ্যাঁ, এভাবে করে আগানো হয়েছে। ফাইন, তাহলে এই 3টা টপিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, হ্যাঁ। সো একক ভেক্টর নির্ণয়ের বেশ কিছু কনসেপ্ট আছে, আমরা দেখেছি। ওখান থেকে সমান্তরাল এবং লম্ব একক ভেক্টর। হ্যাঁ, মানে একটা ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো, অথবা দুটা ভেক্টর আছে, ওই দুইটা ভেক্টরের তলের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এই 2টা অঙ্ক এখান থেকে এসে থাকে। এইটাও কিন্তু বেশ অনেকবার আসছে, এটাও ট্রিপল স্টার। ওকে, ফাইন। এরপর 4 নম্বরে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্ল। ওকে, রিসেন্ট টাইমে এখান থেকে এমসিকিউ আসার চান্সেস একটু বেশি, তবে এইটাও কিন্তু 4 স্টার। দেখতে পাচ্ছ, এটাও 4 স্টার। এখান থেকে এমসিকিউস বেশি আসে। এই 3টা জিনিস ডেফিনেটলি তোমরা গুছিয়ে একটু দেখে নিবা। আর লাস্টে গিয়ে ফাইনালি আপেক্ষিক বেগ, এটা ট্রিপল স্টার। তাহলে আমরা এখান থেকে মোট কতগুলো টপিক নিয়েছি? আমরা মোট 5টি টপিক নিয়েছি। হ্যাঁ, এবং ভেক্টর থেকে টপিক বেশি নেওয়া হয়েছে, খুবই সিম্পল, কজ ভেক্টর থেকে কোশ্চেন আসেই, মেজরিটি টাইমে ভেক্টর থেকে কোশ্চেন একটা আসেই। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা সবাই মনোযোগ দিয়ে পড়বো। সো টপিক আমি এখানে 6টা বলে দিছি: নদী নৌকা, ডট গুণন, ক্রস গুণন, একক ভেক্টর, ডাইভারজেন্স, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এবং হচ্ছে আপেক্ষিক বেগ। এইগুলো আমরা দেখব। যে নামগুলো আমরা লিখছি এই টপিকের অঙ্কও কিন্তু আমরা প্র্যাকটিস করব লাইভ সেশনগুলোতে আজকের। তবে তোমরা এইগুলো ডেফিনেটলি ফলো করে অবশ্যই প্রিপারেশনটা নিবা। গেল একটা ভেক্টর। ওকে, সো এরপরে মেজর ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। মেজর ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। সো তোমাদের নিউটনীয় বলবিদ্যাতে তোমাদের ইয়াসিন ভাই হচ্ছে এই সেশনটা তোমাদেরকে ড্রপ করছে। ওকে,
থ্যাংক ইউ নিয়াজ ভাইয়া। সো একটু আগে আমি কমেন্ট দেখছিলাম যে এবার এমন এমন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে যেখান থেকে সচরাচর কোয়েশ্চেন আসে না। সো এই ব্যাপারটা আসলে আমি একটু হাইলাইট করতে চাই। সেটা হলো যে তোমরা অনেকে চিন্তা করো যে ফিজিক্সে 7টা অধ্যায়, এখান থেকে আপনি তুমি শর্ট বানাবা, মানে 7টার মধ্যে 3টা বাদ দিয়ে 4টা পড়বা। সো এই শর্ট করা যাবে না, কারণ এমন এমন জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে যেখান থেকে সচরাচর কোয়েশ্চেন আসে না। এই যে একটু আগে ভেক্টর অধ্যায়ে দেখতেই পাচ্ছিলাম যে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ল 4 স্টার, কারণ গত বছর এখান থেকে অনেক কোয়েশ্চেন আসছে। সো ভাইয়া তো বলছিলেন নাম্বারে কথা বলে, সো আমরা কিন্তু নাম্বার অ্যানালাইসিস করে এই স্টারগুলো বসিয়েছি। সো ভাই কোনো অধ্যায় যদি স্কিপ করে যাও আর কোনো একটা অধ্যায় ভালো মতো পড়ে গেলা, ধরো কাজ শক্তি ক্ষমতা ভালো মতো পড়ে গেলা, বাট যেটা ভালো মতো বলো ওইখান থেকে আসলো না, এমন একটা টপিক থেকে আসলো যেটা তুমি কখনোই পড়ো নাই, এই কারণে কোনো অধ্যায় স্কিপ করা যাবে না। কাজ শক্তি তোমার খুব হট ফেভারিট জোন, ওইটা থেকে যদি নাও পারো তো পদার্থের গাঠনিক ধর্ম বা আদর্শ গ্যাস থেকে যেন তুমি দিতে পারো। সো একটা অধ্যায় স্কিপ করা যাবে না, একটা সিঙ্গেল অধ্যায়ও না। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে তো তোমাদেরকে আমি সাজেশনটা দিচ্ছি, আর আমরা সন্ধ্যা 7:15-তে লাইভ ক্লাসে আসবো আরেকটা, সেখানে আমরা এমসিকিউ সলভ করাবো তোমাদের। ওকে, সন্ধ্যা 7:15-তে। আর এখানে আমরা সিকিউ সাজেশনটা দিচ্ছি এবং তোমাদেরকে জানাবো কিভাবে পড়তে হবে। ওকে, নিউটনিয়ান বলবিদ্যা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেকে আমরা এই অধ্যায়টা ভয় পাই, বাট এইচএসসির জন্য এটাকে ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট টপিক ফর এইচএসসি এক্সাম সেটা হচ্ছে ব্যাংকিং সংক্রান্ত 2টা সূত্র। মনে আছে সূত্রগুলো? নিরাপদে বাঁক নেওয়ার সূত্র tan θ ইজ ইকুয়াল টু v²/rg। এবার tan θ আর sin θ এর মধ্যে সম্পর্ক, sin θ tan θ ইজ ইকুয়াল টু কি ভাইয়া? লম্ব বাই ভূমি মানে h/x, রাস্তার দুই পাশের উচ্চতা ডিভাইডেড বাই রাস্তার উইথ মানে রাস্তার প্রস্থ। সো এখান থেকে h/x সমান v²/rg লেখা যায়। এবং এই যে এখানে বোর্ডে যে কয়টা সূত্র লিখছি, এখান থেকে 42টা কোয়েশ্চেন আসছে, 42টা। এই কারণে এটা 5 স্টার নিউটনিয়ান মেকানিক্সের। তো এই অধ্যায়ের ব্যাংকিংটা সবার আগে পড়বা, সবার আগে পড়বা। এরপরে যেটা আমরা স্কিপ করি, আমরা ভাবি না এটা মানে হচ্ছে এগুলোকে আমরা গুরুত্বই দেই না, সেটা কোনটা? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সংরক্ষণ। সূত্রটা আমি একটু মনে করায় দিই। কৌণিক ভরবেগ কি ছিল বলো তো দেখি? আমাদের রৈখিক ভরবেগ ছিল P ইজ ইকুয়াল টু mv, আর কৌণিক ভরবেগ ছিল L ইজ ইকুয়াল টু I ওমেগা। আর কৌণিক ভরবেগের সংরক্ষণ হলো I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। অর্থাৎ যদি কোনো একটা বস্তু ঘূর্ণায়মান থাকে এবং তার উপর প্রযুক্ত টর্ক 0 হয়, নেট টর্ক 0 হয়, তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণ থাকবে। এবং এই ফর্মুলাটা তার জন্য লেখা যাবে I1 ওমেগা 1 I2 ওমেগা 2। সেই যে দেখো আমার কৌণিক ভরবেগের সংরক্ষণে আমি 2টা সূত্র লিখলাম, এবং এই 2টা সূত্র ভেঙে যে I এর জায়গায় mr² লেখা যাবে, ওমেগার জায়গায় v ইকুয়াল r ওমেগা, ওমেগা সমান v/r লেখা যাবে। সো এগুলো ভেঙে ভেঙে আমরা আরো সূত্র প্রডিউস করতে পারবো, রাইট? তো মূলত এই 2টা সূত্র এবং এটা 5 স্টার। কেন? এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, গ নাম্বারের কোয়েশ্চেনগুলো আসছে। সো এই যে সূত্র অ্যানালাইসিস করবা, সিকিউ সলভ করবা, তোমার কিন্তু এখন বইয়ের লাইন টু লাইন পড়ার টাইম নেই। টেস্ট পেপারটা খুলে এই যে টপিকগুলো আমরা অ্যানালাইসিস করে দিচ্ছি, এই টপিকের আন্ডারে যত সিকিউ আসছে সব শেষ করে ফেলতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। সিকিউ সলভ করবা কিভাবে? লাইন টু লাইন করার দরকার নাই, চোখ দিয়ে স্ক্যান করবা, মনে হয় পারি বাদ, যেটা পারি মনে হবে না সেটা হাত দিয়ে করবা, মনে থাকবে? এইভাবে করতে হবে। প্রত্যেকটা অধ্যায়ে তোমার সিকিউ এমসিকিউ সলভ করতে হবে আজকে। প্রত্যেকটা অধ্যায় না হলে মিনিমাম 3টা অধ্যায় আজকে করবা, আজকে রাতের মধ্যে, আর 4টা অধ্যায় কালকে দিন, কালকে রাত মিলিয়ে করে ফেলবা। এবং কোন কোন অধ্যায়গুলো আজকে করা উচিত সেটা আমি আর নিয়াজ ভাই তোমাদেরকে বলে দিব। এরপরে দেখো এই যে একটা টপিক, এটা খুবই সুন্দর একটা টপিক, কেন্দ্রমুখী বল ও সুতার টান। এটা নিয়ে বুয়েট অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কোয়েশ্চেন আসতেছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো উলম্ব তলে সুতার টান, উলম্ব তলে সুতার টান। দেখবা বইয়ে এই টপিকটা আছে, তুমি যদি না বুঝো আমাদের ক্লাস আছে, আমার ক্লাস আছে ইউটিউবে, নিয়াজ ভাইয়ের ক্লাস আছে, খালি লিখলে হবে উলম্ব তলে সুতার টান, দেখবে এই টপিকটা পেয়ে গেছো। এবং এখান থেকে গত বছর ডিরেক্ট সিকিউ আসছে। তোমাদেরকে একটু মনে করায় দিই উলম্ব তলে সুতার টানটা কি ছিল। এই মনে করো একটা বস্তুকে তুমি দড়িতে বেঁধে ঘোরাচ্ছ, তো এই বিন্দুতে টান কত, এই বিন্দুতে টান কত, এই বিন্দুতে টান কত, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসতেছে এবার। এরপর জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক নিয়ে অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন তোমার মাথায় থাকতে পারে, বাট বোর্ড অ্যাডমিশন এত কঠিন কোয়েশ্চেন দিবে না। জড়তার ভ্রামকের যে বেসিক সূত্রগুলো আছে না, একটা দণ্ডের প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ml²/3, দণ্ডের মিডল দিয়ে যে অক্ষ যায় তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ml²/12,
কোন দণ্ডটাকে ঘোরানো সোজা হবে, এই প্রশ্নটা শতবার আসছে যে আমাদের কাছে একটা দণ্ড আছে, এই হচ্ছে সেই দণ্ড, এই দণ্ড এই অক্ষ সাপেক্ষে আর মিডল অক্ষ সাপেক্ষে ঘুরতেছে। তো কোন অক্ষ সাপেক্ষে ঘোরানো সোজা, কোন অক্ষ সাপেক্ষে ঘোরানো সোজা, যে অক্ষে সাপেক্ষে জড়তার ভ্রামক কম সেই অক্ষ সাপেক্ষে ঘোরানো সোজা। এই প্রশ্নটা ঘ নাম্বারের জন্য মানে 4 নাম্বারের জন্য বিভিন্ন জায়গায় এসেছে। সো এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের ডিট করতে হবে। ওকে, এই কোয়েশ্চেনগুলো পারতে হবে। এই যে এখানে আমরা উপপাদ্য দিয়েছি, সমান্তরাল অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য। আর এই যে এই জিনিসগুলো সবাই পারো, ভরবেগের নিত্যতা ও সংঘর্ষ, এটার ক্লাস 9-10 থেকে তোমরা পড়ে আসতেছো। ওই যে বন্দুক গুলি, তারপরে হচ্ছে কামান গোলা, ভরবেগের সংরক্ষণ। আর এখানে এই যে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি সূত্র, ভি ইকুয়াল আর ওমেগা, এ ইকুয়াল আর আলফা, এটা কেন 3 স্টার? কারণ এটা দিয়ে প্রচুর পরিমাণে গ নাম্বার কোয়েশ্চেন এসেছে। একদমই সহজ, তাই না? এখানে ভি রৈখিক বেগ, কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, ভি স্কোয়ার বাই আর, ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ। সো এখানে আমরা যেই টপিকগুলো লিখেছি, তোমার কাজটা কি আসলে? তোমার কাজ হলো এই টপিক ওয়াইজ সিকিউ সলভ করা। এই টপিকগুলোর বাইরে কোনো টপিক নাই, মানে আমরা তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। তোমার মাথায় একটা বড় অধ্যায় হিজিবিজি লাগতে পারে, বাট তুমি এই যে বই থেকে এই টপিকটা পড়বা, টপিকের সূত্রটা পড়বা, এই যে এই টপিকের সূত্রগুলো ফার্স্টে বই থেকে পড়বা সুন্দর করে, এরপর সিকিউ সলভ করবা। এটাই তোমার কাজ। আজকে তোমার টার্গেট নিতে হবে 3টা অধ্যায় রফা দফা করে দিবা, সিকিউ এমসিকিউ যা কিছু আছে। আর আজকে তোমরা একটু থাকবা অবশ্যই, কারণ তোমাদের জন্য মিষ্টি আছে। মিষ্টি হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা তোমাদের জন্য এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি, এবং এই এমসিকিউ সাজেশনটা তোমাদেরকে আমরা দিয়ে দিব, একদম অ্যান্সার সহ আছে এখানে। তো এটা প্র্যাকটিস করলে এমসিকিউ কভার হয়ে যাবে। সো এমসিকিউ নিয়ে চিন্তা করার কোনো কারণে, আর 7টা 15টা এমসিকিউ লাইভ আছেই। তো এই হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। তোমাদেরকে যত শর্টে সম্ভব অ্যানালাইসিস করে দিলাম, এই টপিকগুলো পড়বা। আর এখন যেহেতু সময় বেশিও নাই, নিজের পড়তে হবে, এই কারণে কিন্তু আমরা এমনি অ্যানালাইসিস করতেছি। প্রবলেম আমি একটা দেখাবো, তুমি একটা করবা, এইভাবে কিন্তু টাইম নেই সিকিউ করার। সিকিউ যত সম্ভব নিজের করতে হবে, কারণ ফিজিক্সের সিকিউ একটু যদি ঘুরায় দেয়, ধরো আমি যা করায় দিচ্ছি তুমি তাই করলা, পরীক্ষা একটু ঘুরায় দিল, তুমি পারবা না, কারণ নিজের ধারণ করতে হবে এটা। সো আমরা টপিকগুলো বলে দিচ্ছি, সূত্রগুলো দেখাই দিচ্ছি কোনগুলো থেকে আসবে, এবং তোমার কাজ হচ্ছে এইগুলো পড়ে অবশ্যই সিকিউ সলভ করা। ওকে, পরবর্তী অধ্যায় বোঝানোর জন্য নিয়াজ ভাইকে ডেকে নিচ্ছি। আচ্ছা, তো তোমরা 2 অধ্যায়ে অলরেডি বুঝে গেছো যে কোন টপিকগুলো দেখতে হবে। সো এরপরে আমরা চলে আসতেছি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটাতে। সো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে কিন্তু এক সেট কোশ্চেন বলতে গেলে আসলে মেজরিটি টাইমই আসবে, মেজরিটি বোর্ডেই আসবে। হ্যাঁ, সো এইখানে দেখতে টপিক খুবই কম, বাট অঙ্ক অনেক টাইপের হতে পারে। ঠিক আছে, তো ডিটেলসে আমরা সব কিছু পড়বো। সো আমি টপিক ওয়াইজ আসলে আগে যাচ্ছি। তো প্রথমে এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক 5 স্টার, সেটা হচ্ছে কুয়ার পানি খালি করা। সো আমাদের সকল কোর্সে কিন্তু আমরা নানা রকম সময় আসলে কুয়া কেমনে ইভাকুয়েট করতে হয়, এই অঙ্কগুলোর যত টাইপ আছে ওগুলো দেখিয়েছি, তাই না? তো তোমরা যেখান থেকেই প্রিপারেশন নাও, যেভাবে প্রিপারেশন নাও, আমি শিওর যে তোমরা সবাই এগুলো দেখেছো। ওকে, সো তোমরা কুয়া পানি খালি করা, কুয়ার পানি ফেলে দেওয়ার যে ব্যাপারগুলো, অর্ধেক খালি থাকলে কেমনে ফাঁকা করব, পূর্ণ খালি থাকলে কেমনে ফাঁকা করব, পূর্ণ খালি কুয়ার অর্ধেক কেমনে ফাঁকা করব, এই যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলোতে একটু চোখ বুলাবা। ঠিক আছে, সুন্দর করে দেখে যাবা। গেল এটা যান্ত্রিক। এরপরে 2 নাম্বার, এটাও 5 স্টার টপিক, যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। এখন যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার তো আসলে একটা নাম, এর ভিতরে তো অনেক অঙ্ক হইতে পারে, তাই না? যে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, নানা রকম কেস হইতে পারে। এটা কিন্তু দেখতে শুধুমাত্র একটা টপিক মনে হচ্ছে, বাট এই টপিকের আন্ডারে আর না হলেও 40টা 50টা অঙ্ক তুমি পেয়ে যাবা বিভিন্ন ধরনের। ওকে, সো যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা মানে গতিশক্তি বিভব শক্তির ইকুয়েশন সমান ধরে মোট শক্তি এখানে যা ছিল ওখানে যা আছে এটা সমান হবে। এই টপিকে যা অঙ্ক আছে অঙ্কগুলো দেখবা। কাজক্ষমতা শক্তিতে বেশি ম্যাথ ডিপেন্ডেন্ট থাকবা। হ্যাঁ, এইখানে বলতে গেলে মেজরিটি ম্যাথমেটিক্সই আসবে, সব জায়গাতেই ম্যাথই আসবে, বাট এখানে প্রত্যেকটা জিনিস পুরো ম্যাথ ডিপেন্ডেন্ট। ওকে, ফাইন। এরপর 3 নাম্বার টপিক, এখানে জাস্ট 3টা টপিকই আমরা দেখতেছি, সেটা হচ্ছে কৃত কাজ সংক্রান্ত। ওকে, মানে কাজ বের করার। সো কাজ বের করা বলতে তো এই চ্যাপ্টারের নামই কাজ ক্ষমতা। সো বুঝতেছে এখানে সবই কাজ বের করার অঙ্ক হবে। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আনত তলবে উপরে উঠতে কাজ। হ্যাঁ, আনত তলবে উপরে উঠতে কাজ, ওই যে ইনক্লাইন সারফেসে যখন একটা বস্তুকে আমরা উপরের দিকে উঠাই তখন যে কাজ, বা নিচে নামুক বা তলের যে অঙ্কগুলি আনত তল, এটা। এরপরে যেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কাজ।
তো তোমরা দেখবা স্প্রিং বল একটা পরিবর্তনশীল বল, ওটাকে এতটুকু লম্বা করলে কতটুকু হবে, বা স্প্রিং এর উপর একটা বস্তু এসে পড়লে কতটুকু চেপে যাবে, স্প্রিংকে নানা রকম ভাবে যে কাজের অঙ্কগুলি আছে সেগুলো দেখবা। মানে সোজা কথা স্প্রিং রিলেটেড সকল অঙ্ক আমরা দেখে ফেলবো, এবং আনত তলের যে অঙ্ক আছে ইনক্লাইন সারফেসের এটাও দেখে ফেলবো। এই দুটো হচ্ছে প্রথম কাজ। এরপরে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো স্তম্ভ তৈরিতে কাজ। স্তম্ভ তৈরিতে কাজ বলতে হচ্ছে ইটের পাইলিং। তোমরা দেখছো না, একটা ইটের উপর একটা ইট উঠাইতে হলে কি তো কাজ কত বের করতে হয়, ওই কনসেপ্টের অঙ্ক কিন্তু এর আগেও বেশ কয়েকবার আসছে, এই জন্য এটা টিপ স্টার। এরপর দুটো টপিক থাকে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা এমনিতে মহাকর্ষের আন্ডারে আসে, পাশাপাশি কাজ যেহেতু আমরা এখানেও রাখছি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। ওকে, এবং ফাইনালি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, একই কথা, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বা অভিকর্ষ বল বলতে পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে কৃত কাজ। তাহলে এখানে টপিক ওয়াইজ তোমরা কিন্তু অনেক কম টপিক দেখতেছো, এখানে একদম স্পষ্ট যে টপিকটা 2-3টা বোর্ডে এখান থেকে কোশ্চেন আসবেই, যাও পরীক্ষার হলে তোমার আমার কথা মনে পড়বে, সেটা হচ্ছে কুয়ার পানি খালি করা। কুয়ার পানি খালি করা, হ্যাঁ, 2টা বোর্ডে শিওরলি তুমি দেখবা কোশ্চেন খুইলা একটা কুয়ার ছবি আঁকা আছে, ওকে, এবং একটা অঙ্ক আসছে। তো বুঝতেছো, এইটা সবার আগে করে যাবা, তাইলে খুব সম্ভাবনা যে তোমাদের একটা অঙ্ক কমন পড়তে যাচ্ছে। এরপর যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার অনেক টাইপের ম্যাথ হতে পারে, সো এই টাইপের যত ম্যাথ আছে সব দেখে নিবা, ইসাক স্যার অথবা তমন স্যারের বই থেকে দেখে নিলেই হবে। আর কৃত কাজ সংক্রান্ত এখানে মোট আমরা 5টি টপিক দিয়েছি, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্প্রিং এবং আনত তলবে উপরে ওঠার কৃত কাজ। এবং বুঝতেছো, এখন তো আমরা সাজেশন দিচ্ছি, এর পরবর্তীতে কিন্তু এই জিনিসপত্রগুলোর উপরে আমাদের টাইপ ভিত্তিক MCQ 7টা-15তে আছে, ওইখানে কিন্তু তোমরা সবাই থাকবা, তখন আর একটু ডিটেলসে তোমরা এই অঙ্কগুলো দেখতে পারবা। তাহলে আমরা চলে যাবো এর পরের অধ্যায়। ওকে, সো যেহেতু শর্ট সিলেবাস, সো মহাকর্ষ থেকে প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন আসবে, মিস নাই, এবং এটা স্টুডেন্টদের খুব ফেভারিট একটা অধ্যায়। বাট মাঝে মাঝে গত বছর আমি কিছু কোয়েশ্চেন দেখছি, কিছু অধ্যায়ে এমন প্রশ্ন আসছে যেটা একটু ভিন্ন ধাঁচের, মানে বেসিক ক্লিয়ার না থাকলে ধরা যায় না। তো আমরা এখানে টপিকগুলো অ্যানালাইসিস করেছি, যদি তোমার বোর্ডে কৃত্রিম উপগ্রহ থেকে কোয়েশ্চেন আসে তাহলে সেটা একদম কোপাকোপ, মানে একদম ফাটায় দিতে পারবা, এবং এটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে। দেখতে পাচ্ছ কৃত্রিম উপগ্রহের বেগ ফর্মুলা মুখস্থ করলেই হবে, √gm/r+h। উচ্চতা h, তাই না? আমি একটু ফর্মুলাগুলো লিখে দিই। কৃত্রিম উপগ্রহের বেগের ফর্মুলা কি? √gm/r+h। তারপর উচ্চতার ফর্মুলা হলো gmt² / 4π² (1/3 - r). এবং আবর্তনকাল বা পর্যায়কাল সেটা আমরা পাই s = vt থেকে, তাহলে t = s/v। এস হচ্ছে কৃত্রিম উপগ্রহ যেই পথে পরিভ্রমণ করে তার পরিধি, এবং সেই পরিধিটা হলো 2πr+h, যেহেতু h উচ্চতায় পরিভ্রমণ করে, /v। সেভাবে যদি আমার এই টাইম পিরিয়ডটা বের করতে হয়, তাহলে v বের করে তুমি এই 2πr+h কে v দ্বারা ভাগ দিয়ে দিবা। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ভূস্থির উপগ্রহের পর্যায়কাল, যদি প্রশ্নে উল্লেখ থাকে ভূস্থির উপগ্রহ, তাহলে বুঝে নিবা পর্যায়কাল 24 আওয়ার্স, সেটা দিয়ে দিছে। সো এটা 5 স্টার কেন? এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এরপরে মুক্তিবেগের ক্ষেত্রে কয়েকটা কেস আছে, এই কেসগুলো অবশ্যই জানতে হবে। আমরা ভাবি যে মুক্তিবেগ মানেই v = √2gr, তাই না? বা √2gm/r। সো এইটা মানে এই সূত্র মুখস্থ করে গেলে তুমি নাও পেতে পারো, মানে নাও অ্যান্সার করতে পারো, কারণ একটু কঠিন যদি আসে। সো এই ব্যাপারগুলো এর সাথে জানতে হবে। সেটা হলো h উচ্চতায় মুক্তিবেগ, h গভীরতায় মুক্তিবেগ। এটা বইয়ের মধ্যেই আছে, খুব সুন্দর করে দেখে নিবা। h উচ্চতায় মুক্তিবেগ কিভাবে বের করে আর h গভীরতায় মুক্তিবেগ কিভাবে বের করে, এই দুইটা কেস যদি সাথে জেনে যাও তাহলে মুক্তিবেগ থেকে অ্যান্সার করতে পারবা। সো দুইটা সূত্র, h উচ্চতায় আর h গভীরতায় মুক্তিবেগ কিভাবে নির্ণয় করে। ওকে, অভিকর্ষ ত্বরণ 5 স্টার, এটা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসতেছি। উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কেমনে বের করে? তোমরা জানো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ, পৃষ্ঠ থেকে যতই উপরে যাবা ত্বরণের মান কমবে, পৃষ্ঠ থেকে যতই নিচে নামবা ত্বরণের মান কমবে, কেন্দ্রে ত্বরণের মান 0। সো উচ্চতায়, একটা পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত, বা খনির গভীরতায় অভিকর্ষ ত্বরণ কত হলো, তারপরে খনির গভীরতায় যে অভিকর্ষ ত্বরণের মানটা কমলো, এই কারণে ওজনের তারতম্য কত হলো, উচ্চতায় গেলে ওজনের তারতম্য কত, উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ কমার কারণে পর্যায়কাল কতটুকু বাড়লো, ওই যে সরল দোলক t = 2π√L/g। এটা এই অধ্যায় পর্যাবৃত্ত গতি অধ্যায়ের কমন প্রশ্ন, দুইটা মিক্স করে।
এবং অক্ষাংশে এটা যা সূত্র জানলেই হবে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ। এটা গ নাম্বারের জন্য আসতে পারে। আর একটা এমসিকিউ যেটা বোর্ডে আসতে পারে সেটা হলো যে পৃথিবী বর্তমান কৌণিক বেগের কত গুণ বেগে ঘুরলে পৃথিবীর পৃষ্ঠ থেকে সমস্ত বস্তু উড়ে চলে যাবে, সেটা অ্যান্সার 17 গুণ। এটা আমরা মনে হয় অনেকেই করেছি কমন কোয়েশনে। সো এইটা এমসিকিউ এর জন্য আর কি। তো অক্ষাংশের সূত্রটা জানলে হবে, এটা নিয়ে আর বেশি অ্যানালাইসিস করার দরকার নাই। বাট উচ্চতা গভীরতা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এই যে এখানে এই তিনটা টপিক তো সবাই পারি মোটামুটি। মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, যদি গ নাম্বার আসে মহাকর্ষ বল বের করবা। প্রাবল্য আর বিভব অনলি সূত্র শিখে রাখবা সেফ জোনে থাকার জন্য। প্রাবল্যের সূত্র হচ্ছে জি এম বাই আর স্কোয়ার মাইনাস জি এম বাই আর স্কোয়ার, আর বিভব হচ্ছে মাইনাস জি এম বাই আর। আর বিভব আর প্রাবল্যের মধ্যে যে রিলেশনটা সেটা হলো মাইনাস ডিভি বাই ডিআর। ওকে, সো এই তো মহাকর্ষ পুরো অধ্যায়টা একদম কম্প্যাক্ট একটা অধ্যায়। সো এই কম্প্যাক্ট অধ্যায় প্রিপারেশন আমার মনে হয় সবার আগে নিয়ে ফেলা উচিত, তাহলে কনফিডেন্স বুস্ট আপ হবে। যেমন এরকম কম্প্যাক্ট অধ্যায়ের কি কি আছে? মহাকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস। তুমি চাইলে এটা যদি এখন থেকে বসো সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে যদি সিকিউগুলো সলভ করো। সো এই কম্প্যাক্ট অধ্যায়ের প্রিপারেশনগুলো আগে নিয়ে ফেলো। সো এই হচ্ছে আমাদের মহাকর্ষের কম্প্যাক্ট সাজেশন। এবার আমি নিয়াজ ভাইকে পরের অধ্যায়টা আসলে দুধ ভাত অধ্যায়। আর নিয়াজ ভাই আমি একটু বলতে চাই যে এই যে অধ্যায়টা নিয়াজ ভাই পর্যায়িত গতি দেখ, আমি এটা দিয়ে দিই। আচ্ছা দেখো, এই অধ্যায়টা দুধ ভাত অধ্যায় কেন বলছি, 2023 সালে এই অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসছে এবং খুবই সিলেক্টিভ টপিক থেকে। ইয়ং এর গুণাঙ্ক, ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু ফালু বাই আলু এফ এল বাই এ এল, এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বের করতে বলছে। দৈর্ঘ্য বৃদ্ধি কত, বিকৃতি কত, ওয়াই কত, এফ কত, এগুলো আমরা সবাই পারি, একদম সোজা। কৃতকাজের 2-3টা ফর্মুলা, একটা হলো ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ ইন্টু এল দৈর্ঘ্য বৃদ্ধি, তারপরে হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার বাই 12, আর আছে আচ্ছা এই দুইটাই এই হচ্ছে এই দুইটা ফর্মুলা। কৃতকাজের সঞ্চিত শক্তি, ওই যে একক আয়তনের সঞ্চিত শক্তি, এটা জাস্ট আয়তন দ্বারা ভাগ দিলেই বাবা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আর পয়জন অনুপাত থেকে ঢাকা বোর্ড 2023-এ মারাত্মক কোয়েশ্চেন আসছে, যেটা ইঞ্জিনিয়ারিং এ আসতো। পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, ডেল আর বাই আর ডেল এল বাই এল। কিন্তু অন্যান্য বোর্ডে খুব সোজা প্রশ্ন আসছে। সো ঢাকা বোর্ডে যে কোয়েশ্চেনটা আসছে মারাত্মক, মানে হচ্ছে একটু কঠিন, একটু গতানুগতিকের বাইরে, সেটা তুমি চাইলে আমার বা নিয়াজ ভাইয়ের ওয়ান শট ম্যারাথন ক্লাস আছে ইউটিউবে, দেখে নিতে পারো, ওটা করাইছি আমি। তো দেখো মাত্র 3টা টপিক, এই 3টা টপিক থেকে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসছে গতবার, এবারও আসবে, মিস নাই। সো এই 3টা টপিক অবশ্যই ভালো মতো পড়বা। এটা তোমাদের অস্ত্র হতে পারে, এটা একটা অস্ত্র হতে পারে, মহাকর্ষ একটা অস্ত্র হতে পারে। বাট এই জন্য যে বাকিগুলা বাদ দিবা তাইলে কিন্তু সমস্যা, কারণ মহাকর্ষ থেকে কোনো একটা বোর্ডে মন নাই এক্স্যাক্টলি অভিকর্ষ স্তরণের এত কঠিন একটা কোয়েশ্চেন আসছে, যেটা আমার নিজের সলভ করতে অনেক সময় লেগে গেছিল। সো এই টাইপের কোয়েশ্চেন আসলে কিন্তু ভাই আবার বিপদে পড়ে যাবা। সো কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। দেখা যাবে যে ওইটার চেয়ে নিউটনিয়ান বলবিদ্যার বা কাজশক্তি ক্ষমতার কুয়ার অঙ্ক আরো সোজা। সো কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। ধরো কাজশক্তি বাদ দিয়ে গেলা, তোমার ইন্টেনশনই নাই কাজশক্তি থেকে অ্যান্সার করবা, কুয়ার অঙ্ক সহজও আসলে তুমি দেখবা অ্যান্সার করতে পারতেছো না। সো ইন্টেনশন রাখতে হবে আমি প্রত্যেকটা অধ্যায়ই পড়বো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যেই কোশ্চেন আসুক আমি পারবো। সো এইভাবেই প্রস্তুতি নিতে হবে। এবং সর্বশেষে আমি নিয়াজ ভাই বলে দিব যে আজকের প্রস্তুতি বা আজকে তুমি কোন কোন অধ্যায় গুছাবা। আমরা আগে সাজেশনটা দিই। ওকে, পরবর্তী অধ্যায়টা মেগা একটা অধ্যায় এবং এই অধ্যায়ে সাজেশন দিবে তোমাদের নিয়াজ ভাইয়া। ওকে, সো থ্যাংক ইউ ইয়াসিন। সো অলরেডি আমরা 4টা চ্যাপ্টার দেখে ফেলছি, 5টা চ্যাপ্টার দেখে ফেলছি। সো আরও 2টা আছে, এখন হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আমাদের 8ম চ্যাপ্টার, তাই না? সো আচ্ছা, সো 8ম চ্যাপ্টারে পর্যায়বৃত্ত গতি ইম্পর্টেন্ট। আমরা যেটা বলতেছিল তোমাদের ইয়াসিন ভাই, এবং সেটা সত্য কথা যে সকল চ্যাপ্টার পড়তে হবে। হ্যাঁ, সকল চ্যাপ্টার না পড়লে কিন্তু 100% ভালো পরীক্ষা দেওয়া ডিফিকাল্ট হবে। সো ঠিক আছে, এইটা একটা কথা যে প্রথমে কোনগুলা পড়বো, তাই না? প্রথমে কোনগুলা পড়বো সেটা আলাদা করে আমরা বলবো, বাট সকল চ্যাপ্টারের উপর দিয়ে যেতে হবে। আচ্ছা ফাইন, তাহলে প্রথম যে টপিকটা আমরা দেখতেছি সেটা হচ্ছে সরলসরণিত স্পন্দন সম্পর্কিত। হ্যাঁ, সরলসরণিত স্পন্দন সম্পর্কিত মানে তোমরা বুঝতে পারতেছো যে এইখানে সিম্পল হারমোনিক মোশনের যতগুলো টার্ম আছে, হ্যাঁ, সরণ মানে এক্স নির্ণয় করার যে সূত্র এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তারপরে বেগ নির্ণয় করার যে সূত্র আছে সেটা, ত্বরণ নির্ণয় করার সূত্র, বিস্তার বের করার যে ব্যাপারটা, স্প্রিংয়ের যে বিস্তার নির্ণয়ের যে ব্যাপারটা বা পর্যায়কাল, হ্যাঁ, এগুলো সবই কোরিলেটেড। সো এই যে টার্মগুলো আছে প্রত্যেকটা টার্মের সূত্র, প্রত্যেকটা টার্মের গ্রাফটা একটু মাথায় রাখতে পারো।
আর হচ্ছে টুকটাক অঙ্ক দেখে রাখতে হবে। এখানে অঙ্ক কিন্তু সোজা, সহজ স্পন্দনের অঙ্ক বোর্ডের জন্য সোজা, তবে বইয়ের অঙ্কগুলো সবার দেখে যেতে হবে, ঠিক আছে। সরল দোলক সব থেকে ইম্পর্টেন্ট টপিক এখানে বলতে গেলে, এটা তো ইম্পর্টেন্ট 5 স্টার দেখতেই পাচ্ছ, বাট সরল দোলক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সরল দোলক ইজি টপিক এবং এখান থেকে কোশ্চেন সবথেকে বেশিবার আসছে। কী সব কোশ্চেন আসে? খুব সোজা কোশ্চেন আসে, ওই যে আমরা তো জানি সরল দোলকের পর্যায়কাল, কার্যকারী দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। এখন বলবে যে দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি করা হয় তাহলে পর্যায়কালে কত চেঞ্জ হবে, এই ব্যাপারগুলো। পাশাপাশি এটাও আমরা জানি যে দোলনকাল বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে জি এর, তাহলে দেখবে পাহাড়ের পৃষ্ঠে উঠলে সেকেন্ড দোলকের এত দোলন হারায় কত উচ্চতায় উঠছে, এই যে অঙ্কগুলি আছে মহাকর্ষতেও পড়ে, এখানে পড়ে পাহাড়ের উচ্চতা নির্ণয়। হ্যাঁ, তো এখানে আমি আলাদা করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, সো এইটা কিন্তু ডেফিনেটলি সবার মাথায় রাখতে হবে, পাহাড়ের উচ্চতা নির্ণয়। সেকেন্ড দোলক দিয়ে পাহাড়ের উচ্চতা নির্ণয় যে কনসেপ্টগুলো আছে ডেফিনেটলি সবাই মাথায় রাখবা। খুব সম্ভাবনা আছে একটা দুইটা বোর্ডে ডিরেক্টলি এসে যাবে এখান থেকে। হ্যাঁ, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে স্পন্দনের শক্তি। ওকে, সো এখানে যে টার্মগুলো শিখছি তার বাইরে যে তিনটা শক্তির ইকুয়েশন আছে, তিনটা শক্তির ইকুয়েশন, মোট শক্তি, বিয়োগ শক্তি, গতি শক্তি, ওটা কিন্তু গ্রাফও আছে, তাই না? গ্রাফটা যে দেখছো, গ্রাফ থেকে ডিরেক্টলি কিন্তু অঙ্ক আসে। তোমরা দেখলে তোমাদের মাথায় নিশ্চয়ই মনে আছে, গতবার বোর্ডেরই একটা অঙ্ক আমি বলতেছি যে এরকম দুইটা গ্রাফ আর কি। হ্যাঁ, গতি শক্তি বিয়োগ শক্তির গ্রাফের অঙ্কগুলো এইরকম করে হয় যে দেখো কোশ্চেনটা কি আসছিল, কোশ্চেনটা আসছিল এরকম যে দেখো একটু ধরাই দিচ্ছি যে এই কোশ্চেনটা গতবারই বোর্ডে একটা আসছে, সো দ্যাটস ওয়াই একটু দেখায় রাখি। আচ্ছা, সো এরকম হচ্ছে গিয়ে দুইটা গ্রাফ দেওয়া আছে গতি এবং বিভবের। ওকে, আচ্ছা ফাইন। তাহলে দেখো যে এই যে গ্রাফটা দেওয়া আছে এরকম একটা কমন পয়েন্টে বলছে এই জায়গার সরণ কত, এই জায়গার সরণ এক্স এর ভ্যালু কত। নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে বিভব শক্তি আর গতি শক্তির মান সমান হবে। এখন বিভব শক্তি গতি শক্তির ইকুয়েশন তো আমরা জানি, কথা ইন্টারসেকশন করছে, তো ইকুয়েশন দুটো বসাই দিয়ে সমাধান করলেই এক্স এর মান চলে আসে এবং এক্স এর মানটা আসে হচ্ছে গিয়ে +-a/√2। ওকে, সেই অঙ্কটা ডিরেক্টলি আসছিল, এখানে বলছিল এই বিন্দুটার নাম পি, সেখানে সরণ বের করো। তো বুঝতেছো এই গ্রাফগুলো একটু মাথায় রাখতে হবে, এটা সকল গ্রাফ আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপর সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এই যে দেখো এটা কিন্তু এখানে অলরেডি দেওয়াই আছে, পাহাড়ের উচ্চতা নির্ণয়, খনির গভীরতা নির্ণয়, ঘড়ি স্লো এবং ফাস্ট, কত সেকেন্ড ধীরে চলবে কত সেকেন্ড দ্রুত চলবে, তিনটা টপিকে একই কনসেপ্টের। হ্যাঁ, সো ওই টপিক অনুযায়ী আমরা এই তিনটা টপিককে মাথায় রাখবো। এবং স্প্রিং এর গতি একটা সিম্পল হারমোনিক মোশন, এটা আমরা জানি। তো স্প্রিং এর গতির সকল কনসেপ্ট, কতটুকু ভর ঝুলাইলে কতটুকু ঝুলে পড়বে, এরপরে কতটুকু টেনে ছেড়ে দিব, কোনটারে কি বলে সেটা, এবং স্প্রিং এর সমবায়, শ্রেণী সমবায় হলে কি হবে, সমান্তরাল সমবায় হলে কি হবে, এই যে জিনিসপত্রগুলো প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু তোমাদের পড়ানো আছে। হ্যাঁ, সো তোমরা যেখান থেকে যেভাবেই পড়ো শেষবেলায় এসে এই টপিকগুলোকে আগে রিভাইজ করে নিতে হবে। আমি জানি এরকম অনেক স্টুডেন্ট আছো যারা মেন্টালি স্ট্রং এবং মনে করো ভাই ওই আমি বই ধরে প্রথম লাইন থেকে পড়া শুরু করব এবং এভাবে করে আমি 7 চ্যাপ্টার পড়ে ফেলবো, তাতেই আমার হয়ে যাবে। হ্যাঁ, তাতেও হয়ে যাবে, বাট তাদেরকে বলতেছি পরীক্ষার হলে আরও কনফিডেন্ট এবং এক মার্কও যদি ভুল করতে না চাও তাহলে একটু এই স্ট্র্যাটেজিটা ফলো করো। যে সাজেশন আমরা দিচ্ছি এই সাজেশনগুলো আগে শেষ করো, সাজেশনগুলো আগে শেষ করে তোমার তারপরে যেমনে মন চায় সেমনে পুরা প্রথম লাইন হতে লাস্ট লাইন পর্যন্ত পড়া শুরু করো, কোনো সমস্যা নাই, বাট আগে এইগুলাকে প্রায়োরিটি দিও, দেখবা পরীক্ষায় বহুত তাৎপর্য পাবা বা বহুত মাতাজা পাবা। আচ্ছা, একটা কমন প্রশ্ন যে ভাই আপনি তো সাজেশন দিচ্ছেন কিন্তু এই সাজেশনগুলো আমরা কিভাবে শেষ করব? এই যে খুবই সিম্পল, এই যে ভাইয়া তো বললোই যেখানে সরল দৈর্ঘ্যের সাহায্যে পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা, ঘড়ি ফাস্ট অ্যান্ড স্লো, তুমি তো টপিকটার সাথে পরিচিত, জীবনে তো একবার হলেও দেখছো। তো এই যে টপিকটা, এই টপিকটা থেকে টেস্ট পেপারে যাবা বা তোমার যেই পাঠ্য বইটা আছে সেটাতে যাবা, ওই পাঠ্য বইতে এই টপিক থেকে যে 3টা ম্যাথ, বেশি না, পাহাড়ের উচ্চতা নির্ণয়ের একটা ম্যাথ করবা, খনির গভীরতাতে একটা ম্যাথ করবা, আর ফাস্ট অ্যান্ড স্লোর একটা ম্যাথ করবা, তারপর দেখবা সিকিউ ধরতেছো, সবই পারতেছো। সো এইটাই স্ট্র্যাটেজি, একদম কম সময়ে এই সাজেশনটা কাজে লাগিয়ে নিজের ইফেক্টিভ প্রস্তুতির স্ট্র্যাটেজি। কমেন্টে অনেকে দেখলাম যে পর্যাবৃত্ত গতি থেকে আসলে জীবন অ্যান্সার করবো না। ভাই কিন্তু শুরুতেই বললো যে বোর্ড পরীক্ষায় পর্যাবৃত্ত গতির কোয়েশ্চেন অনেক সোজা হয় এবং স্টুডেন্টরা ভয় পায় আরে এত গ্রাফ, কিন্তু না ভাই, অ্যাকচুয়ালি জিনিসটা অনেক সোজা। তো এই সোজা তো তোমরা যারা ভাবছো যে পড়বই না, তারা অন্তত এই টপিকগুলো পড়ে এই টপিকগুলো নিয়ে যে বইয়ে কোয়েশ্চেনগুলো আছে না এইগুলো অন্তত করে যাও, দেখবা তুমি দেখবা এখান দিয়ে কোপ দিয়ে দিছো, যেটা মনে হবে না যে ভাই এটা তো অ্যান্সারই করো না, দেখবো এটাতেই 10-এ 10 পেয়ে গেছো। সেই কাজটা করো।
এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অনেক সোজা আসে। পর্যাবৃত্ত গতি, গাঠনিক ধর্ম, এগুলো হচ্ছে আদর্শ গ্যাস, এগুলো এমন এমন অধ্যায় যে অধ্যায়গুলো থেকে একদম মানে হচ্ছে বোঝাই যায় কোন কোয়েশ্চেনগুলো আসবে। এখানে বোঝাই যাচ্ছে যে পাহাড়ের উচ্চতা আসতে পারে, এই যে এগুলো সূত্র জানলেই হয়ে যাবে। এগুলো সূত্র জানলে গ নাম্বারের কোয়েশ্চেন আসতে পারবে। সরল দোলক 9-10 থেকে পড়েছো, সো ভাই সোজা, জিনিসটা সোজা, কঠিন না। সো এই কাজটা করতে হবে ভাই। এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ছেড়ে যেও না কোনো চ্যাপ্টার, কজ তোমরা এই চ্যাপ্টার তো মাস্ট পড়বা, সেটা হচ্ছে মহাকর্ষ। এটা তো সবাই পড়বে, কারণ জানো ওখান থেকে এক্সেট কোশ্চেন আসতেছে। দেখবা মহাকর্ষের ক ক্ষয়ে কোনো একটা জায়গায় সিম্পল হারমোনিক মোশনের একটা কোশ্চেন ঢুকে রাখছে। সো তুমি যেটা মাস্ট ধরতেছো ওটা মাস্টই ছিল, বাট ওটার 1 মার্ক বা 2 মার্কে তোমার প্যারা দিয়ে দিতে পারে অন্য কোনো চ্যাপ্টার দিয়ে। সো এই ডিসিশন কখনোই কেউ নিও না যে কোনো চ্যাপ্টার পুরোপুরি বাদ দিবা। সো তোমার যেগুলো পড়ার সবগুলো পড়বা, প্রথম কথা হচ্ছে এটা। যদি এমন হয় যে ঠিক আছে ভাই 7টা চ্যাপ্টার আমি না 6টা চ্যাপ্টার ভালো মতো পড়তে পারছি, একটা পারতেছি না, তাহলে ওই একটা অ্যাটলিস্ট সাজেশনে যেগুলো আমরা বলছি সেগুলো তুমি একটা করে ম্যাথ করে যাও। হ্যাঁ, ম্যাথ করে যাও। এক্স্যাক্টলি সাজেশনে যেটা দিচ্ছি সেটা একটা করে বই করে। তাহলে ইয়াসিন পড়তে নাকি? ওকে, আদর্শ গ্যাস আমাদের লাস্ট চ্যাপ্টার এবং এই অধ্যায়ে আসলে সাজেশনের কিছুই নেই। আমরা সবাই জানি এখান থেকে কোন টপিকটা সবচেয়ে বেশি আসছে, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা। এটা নিয়ে যদি এখনো কনফিউশন থাকে, আমাদের পাওয়ার প্লেতে যারা আছে আমরা ভালো মতো পড়িয়েছি, বা আমার নিয়াজ ভাইয়ের ইউটিউবে ক্লাস আছে, এখান থেকে দেখতে পারো। বাট আমি এখন আসলে এত বড় ক্লাস দেখার পক্ষে না, তুমি নিজে প্র্যাকটিস করবো। তারপরও যদি আপেক্ষিক আর্দ্রতার টপিকটা না বোঝো, ম্যারাথন ওয়ান শট ক্লাস আছে, দেখে নিতে পারো। আদর্শ গ্যাসের শক্তি নিয়ে একটা কনফিউশন থাকে, আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। শক্তি হচ্ছে মূল ফর্মুলা হচ্ছে F/2 nRT। ওকে, এখন এই F এর জায়গায় 3 বসাবো না 5 বসাবো, এটা নিয়ে অনেক প্রবলেম। সো দেখো, যদি বলে আদর্শ গ্যাস, যদি প্রশ্নে আদর্শ কথাটা উল্লেখ থাকে, এই F এর জায়গায় তুমি 3 বসাবা। ওকে, যদি কোয়েশ্চেনে কোন কথাটা উল্লেখ থাকে, আদর্শ গ্যাস। যদি কোনো গ্যাসের নামে উল্লেখ না থাকে, তাহলে তুমি যেটা করবা, তুমি F/2 nRT বসাবা, তারপর লিখবা যদি গ্যাসটি সেফ জোনে থাকার জন্য কোনো গ্যাসের নাম উল্লেখ নাই, আদর্শ কথা উল্লেখ নাই, তাহলে তুমি যে সেফ জোনে থাকার জন্য এটা লিখার পর লিখবা যদি গ্যাসটি দ্বিপারমাণবিক হয়, তাহলে F = হবে হচ্ছে 3, তাই না ভাই? না সরি, এক পারমাণবিক হলে F = 3, আর দ্বিপারমাণবিক হলে F = 5। এটা দিয়ে তুমি 2টা অ্যান্সার বের করে দিয়ে আসবা, শেষ। যদি বলে যে এই গ্যাসটি, আর যদি উল্লেখ করে দেয় নাইট্রোজেন গ্যাস কয় পারমাণবিক, সবাই আমরা জানি দ্বিপারমাণবিক, তাহলে লিখেই দিবা নাইট্রোজেন গ্যাসের জন্য F = 5, লিখে অঙ্কটা করে আসবা। সো এটা নিয়ে কনফিউশনের কিচ্ছু নাই। এটা যদিও এক টেস্ট পেপারে এক একভাবে সলভ করে, এক জায়গায় 3 দেওয়া, এক জায়গায় 5 দেওয়া, বাট তুমি এই কনফিউশন নিজে খাতায় ক্লিয়ার করে দিয়ে আসবা যেহেতু নাইট্রোজেন দ্বিপারমাণবিক, এই কারণে F এর মান 5। আর আদর্শ বললে চোখ বুঝে নাইট্রোজেন হোক অক্সিজেন হোক, F এর মান 3, কারণ আমাদের বইয়ে আদর্শ মানেই ধরা হয়েছে 3, তার স্বাধীনতার মাত্রা 3। ওকে, সো এবার হ্রদের গভীরতা নির্ণয়। তোমরা জানো ওই যে বুদবুদের আয়তন দিয়ে আমরা হ্রদের গভীরতা বের করি, এটা MCQ আসে, CQ আছে। এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা হচ্ছে n-1p / ρg। এটা HSC মানে MCQ এর জন্য শর্টকাট, আমার মনে পড়লো তাই আমি লিখে দিলাম, বাট এটা ফুল কাটটাও জানতে হবে। ওই যে বয়েলের সূত্র দিয়ে হ্রদের গভীরতা নির্ণয়, এটা কিন্তু গ নাম্বারে আসে। বয়েলের সূত্র দিয়ে হ্রদের গভীরতা নির্ণয়, P1V1 = P2V2, এটা দিয়ে আমরা এই সূত্রটা বের করতে পারি। n হচ্ছে আয়তন কত গুণ হলো, একটা বুদবুদ হ্রদের তলদেশ থেকে যে পৃষ্ঠে আসলো, আয়তন যদি 27 গুণ হয় তাহলে n এর মান 27, যদি আয়তন 8 গুণ হয় n এর মান 8। এখন যদি বলে ব্যাসার্ধ 8 গুণ হলো, তাহলে n কি? n কিন্তু 8 না, n হচ্ছে আয়তন যত গুণ হলো। তাহলে ব্যাসার্ধ যদি 8 গুণ হয়, আয়তন কত গুণ হবে? 8³ কারণ ব্যাসার্ধর ঘনমূল আকারে আমার আয়তনটা বাড়ে, তাই না? ঘন আকারে বাড়ে। সো এটা আসবে গ নাম্বারে, হ্রদের গভীরতার। আরেকটা প্রশ্ন আসতে পারে যে যদি তাপমাত্রা চেঞ্জ করি, আমি কি হ্রদের গভীরতা সঠিকভাবে মাপতে পারবো কিনা? তখন ফর্মুলা হবে এটা, P1V1/T1 = P2V2/T2। বিভিন্ন বোর্ডে আসছে, প্র্যাকটিস করবা। তো হ্রদের গভীরতা, আদর্শ গ্যাসের শক্তি, শিশিরাঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর এই যে এখানে যে টপিকগুলো আছে এগুলো তুমি অটোমেটিক পারো। CRMS √3RT/m √3p/ρ, ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্ক। P physical energy, ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্ক। গ্যাসের সূত্রগুলো আর কি আছে ভাইয়া? ওই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, P1V1 P2V2, তারপর V1/T1 V2/T2, তারপরে গেলুসেকের চাপের সূত্র, এই সূত্রগুলো। সো এই ঘনত্বের সূত্র, এগুলো MCQ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট CQ এর জন্য দিস 3 টপিকস ভেরি ইম্পর্টেন্ট। আর আপেক্ষিক আর্দ্রতার কথা নাই বললাম, এটা 4 নম্বরের জন্য একদম ফরজ একটা টপিক, আর এটা 3 নম্বরের জন্য শক্তি। এই দুইটা মিলিয়ে কোয়েশ্চেন আসে। সো এই হচ্ছে আমাদের কম্প্যাক্ট সাজেশন। নিয়াজ ভাই, আমরা একটু নিয়াজ ভাইকে ডেকে নিব। সো আমরা 7টা অধ্যায়ের সাজেশন দিলাম। এবার ভাই আমরা
মানে আজকে আমি আর আপনি একটু ডিসিশন নেই যে আজকে ওদেরকে আসলে কয়টা চ্যাপ্টার পড়া উচিত। আমার মনে হয় ছোট চ্যাপ্টার 4টা পড়া উচিত, না বড় চ্যাপ্টার 3টা পড়া। আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট 3টে চ্যাপ্টার আজকে বললে মনে হয় ভালো, তাই না? তো সেই ক্ষেত্রে আমি একটা প্রেডিকশন করি, তুমি একটা করো, ঠিক আছে? তো আমার মতে যে 3টে চ্যাপ্টার আজকে তোমরা পড়তে পারো, নাম্বার 1 নিউটনিয়ান মেকানিক্স, নাম্বার 2 মহাকর্ষ অভিকর্ষ দিয়ে কোশ্চেন আসতে যাচ্ছে কালকে। মহাকর্ষ অভিকর্ষ দিয়ে কোশ্চেন তোমরা পাবা পরশু আর কি। সো গ্র্যাভিটি, এবং 3 নাম্বার হচ্ছে গিয়া কাজ ক্ষমতা শক্তি। আমার মতে এই 3টি চ্যাপ্টার আজকেই পড়ে ফেলা উচিত। তার মানে কি বাকি 4টা পড়ার দরকার নেই? বাকি 4টা অবশ্যই পড়ার দরকার আছে, বাট আজকে পড়ার জন্য আমি বলবো এই 3টা আজকে পড়ো, এরপরে বাকি 4টাকে ক্রমান্বয়ে তুমি সাজাতে পারো। ওকে, সো আমিও মনে করি এই 3টা চ্যাপ্টার পড়ো, কারণ নিউটনিয়ান থেকে 2টা সিকিউ আসে। ওকে, গ্র্যাভিটি থেকে একটা তো পাবেই, মানে যেহেতু শর্ট সিলেবাস প্রত্যেকটা অধ্যায় থেকে সিকিউ আসবে, বাট ভাই যেটা দিয়েছে এখান থেকে 4টা সিকিউ আসলে সম্ভব। ওকে, সো এই 3টা অধ্যায় অবশ্যই আজকে পড়বা, এবং এই 3টা অধ্যায় কি পড়বা সেটা বলি, কিভাবে পড়বা এটাই তো কোয়েশ্চেন। আমরা যেই সাজেশনটা দিয়েছি, এই সাজেশনের তুমি ফার্স্ট অফ অল বই খুলবা, সাজেশনের টপিকগুলোর সাথে বইয়ের টপিক থেকে সূত্রগুলো একটু মাথায় ঝালিয়ে নিবা, তারপরে বইয়ের এক্সাম্পলগুলো সলভ করে যেও। এক্সারসাইজ তো অনেক থাকে, তো এক্সাম্পলগুলো সলভ করে অন্তত, এরপর টেস্ট পেপারে চলে যাবা, টেস্ট পেপারে সিকিউগুলো সলভ করবা। এই হচ্ছে তোমার তাহলে ভাই স্টেপগুলো যদি আমি একটু লিখে দিই। স্টেপটা একটু লিখে নিও। স্টেপটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের সাজেশন, এরপর হচ্ছে সূত্রগুলো, বই থেকে সূত্র প্লাস বইয়ের এক্সাম্পল অঙ্কগুলো করব, এরপর হচ্ছে টেস্ট পেপারের সিকিউ সলভ, জাস্ট 3টা স্টেপ। ওকে, সো পারফেক্ট, এইটাই করতে হবে। সাজেশনটা তোমরা আগে খুলে রাখবা সামনে, যে কোন চ্যাপ্টারে কি পড়বা, তারপর হচ্ছে সূত্রগুলো সব দেখবা, এবং এক্সাম্পল উদাহরণগুলো সব দেখবা অ্যাটলিস্ট। উদাহরণ বললে কিন্তু সব টাইপেরই আসলে চলে আসে, এটা হচ্ছে বেসিক, এটা দেখবা, এবং লাস্টে যায় টেস্ট পেপারের সিকিউ। ঠিক আছে, বইয়েও অনেক অঙ্ক আছে, বাট বইয়ের সকল অঙ্ক আসলে সময় করে তুমি শেষ করতে পারবা না। যদি কারো আগে করা থাকে তাহলে চোখ বলে দিতে পারো, বাট তার থেকে যদি এটা হয় আগে করা নাই, তাহলে এক্সাম্পল পড়ার পরে সিকিউ সলভ করা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এটা আরো বুদ্ধিমান ডিসিশন হবে। আর এটা যদি আজকে করতে পারো, কালকে কিন্তু তোমার মাথা থেকে অনেক বড় একটা মানে হচ্ছে বোঝা নেমে যাবে, কারণ আগামীকালের জন্য তোমার যে চ্যাপ্টারগুলো থাকতেছে ওগুলো খুবই সোজা অধ্যায়। যেমন ভেক্টর থাকতেছে, তোমাদের জন্য গাঠনিক ধর্ম থাকতেছে। গাঠনিক ধর্ম পড়তে হবে আধা ঘন্টা লাগে, তুমি জাস্ট আধা ঘন্টা পড়লেই গাঠনিক ধর্ম হয়ে যাবে এবং একটা সিকিউ পাবা। আইডিয়াল গ্যাস থাকতেছে, আদর্শ গ্যাস, তারপরে থাকতেছে ভাই কোনটা, পর্যাবৃত্ত। তো দেখো এর মধ্যে যে 3টা অধ্যায়, উপরের 3টা অধ্যায়, এটা কিন্তু সবার একটা ফেভারিট অধ্যায়। তো এটা কালকে দিনের মধ্যে, মানে এই 4টা কালকে দিনের মধ্যে, কালকে দিনে শেষ করবা, দিনে সারা দিনে, এবং কোন স্টেপে ওই স্টেপে সলভ করবা। আর এই স্টেপে সলভ করলে শুধু সিকিউ না, এমসিকিউ শেষ হয়ে যাবে। কারণ যে টপিকগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো তো ভাই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউতে তোমাদের যে 25টা এমসিকিউ থাকবে, এর মধ্যে 12টা এমসিকিউ আসবে ম্যাথ বেসড, মানে সূত্র থেকে, আর 13টা আসবে ইনফো বেসড। আর ইনফো বেসড কোথা থেকে আসবে এটা আসলে বলা যায় না, বাট ইনফো বেসড এমন না যে মঙ্গল গ্রহ থেকে আসবে। ইনফো বেসড যা তুমি এতদিন পড়েছো, এই যে মহাকর্ষ বল দূরত্বের সাথে সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক, তারপর ভরের সাথে সম্পর্ক কি, এই টাইপের মহাকর্ষ বলের জন্য দায়ী কণা কোনটি, গ্রাভিটন। সো কমন জিনিস, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো রিজনই নাই। এবং খুব বেশি ইনফরমেশন যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটা ওই যে সূত্র থেকেই তুমি পারবা, অনেকটা পারবা। খুব বেশি ডিটেলসে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আসবে না, যেমন বাংলাতে আসে বা অন্য সাবজেক্টে আসে একদম ডিরেক্ট মুখস্থ, ওই রকম কিন্তু খুবই কম আসে, বলতে গেলে একটা আসতে পারে ওরকম। ওকে, আর এই যে 12টা ম্যাথ বেসড এমসিকিউ, এটা এখান থেকে কভার হয়ে যাবে, মানে এখানে যা পড়বা তা থেকেই কভার, এখান থেকে এমসিকিউ আসলে কভার হয়ে যাবে। তারপরও এমসিকিউ সমাধানের জন্য তোমাদেরকে আমি একটা শীট দিব, ওই শীটের এমসিকিউ গুলো সমাধান করে যাবা, এর বাইরে ইনশাল্লাহ আর কিছু আসা সম্ভব না, কারণ ভাই ওইভাবেই সাজানো হয়েছে প্রত্যেকটা অধ্যায়। সো এমসিকিউ শীটটা সলভ করে যেও, আর সিকিউ এর জন্য এটা, আর কালকে দিনে এটা পড়বা, আজকে রাতের মধ্যে এগুলা সিকিউ তো এই স্টাইলে পড়বা, আর এমসিকিউ আমরা যে শীটটা দিব এমসিকিউ শীটটা পড়ে ফেলবা। তাহলে আজকে রাতে এটা, কালকে দিনে এটা, আর কালকে রাতে পুরোটা একবার চোখ বুলা যাবা, মানে সাজেশনে যে টপিকগুলো আছে অন্তত বইয়ের এক্সাম্পলগুলো চোখ বুলিয়ে যাবা, এক্স্যাক্টলি, তাহলে তোমার ফিজিক্স এক্সামটা দারুণ হবে। সো এবার আমরা উন্মুক্ত করবো ভাই আমাদের এমসিকিউ সাজেশনটা। ওকে, সো এমসিকিউ সাজেশন লিংক ইন দ্য ডেসক্রিপশন, লিংক দেইনি। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু দেখাই, তো সূত্রসমূহ অলরেডি অনেক অ্যানালাইসিস হয়েছে ভাই, এটা
তো সো দেখতেই পাচ্ছ যে ভেক্টরের এখানে সুন্দর করে কিন্তু অ্যানালাইসিস সহই আসলে এইগুলা দেওয়া আছে। তো আমরা এই পর্যায়ে আমরা কি এইটা সম্পূর্ণ সলভ করবো এখন? না আমি ভাই একটু বলি, এই যে ভেক্টর অধ্যায় আমরা তোমাদের সুবিধার জন্য টাইপ ভিত্তিক ভাবে দিয়েছি। টাইপ ভিত্তিক ভাবে এই যে ভেক্টরের যোগ থেকে কি কি এমসিকিউ আসছে সেগুলো দিয়েছি। এখান থেকে একটা সলভ করলে বাকি 3টা পারবা, এইভাবে টাইপ ভিত্তিক ভাবে দেওয়া। সো দেখো ভেক্টরের উপর আমি যদি বলি টোটাল আমাদের এমসিকিউ এখানে আছে হচ্ছে 83টা। বাট তুমি 83টা যেহেতু টাইপ ভিত্তিক ভাবে আমি সাজিয়ে দিয়েছি কষ্ট করে 22টি, তো তোমার কিন্তু করতে হবে 22 দুগুণে 44টা। ও যদি প্রত্যেকটা টাইপ থেকে 2টা করে যদি এই টাইপে 2টাই আছে, সাপোজ ভাই আমি যদি বলি এই যে কার্ল থেকে ও একটা এমসিকিউ করলে বাকিগুলো পারবে। তো একইভাবে আংশিক ব্যবধিকরণ একটা করলে বাকিগুলো পারবে, কারণ টাইপ ভিত্তিক ভাবে ভাগ করা। সো তোমাদের জন্য কষ্ট করে আমি নিয়াজ ভাই এগুলো কষ্ট করে তৈরি করেছি। সো তো এই যে টাইপ ভিত্তিক ভাবে ভাগ করা, খালি টাইপ করবা 2টা করে এমসিকিউ করবা, তাহলে তোমার অটোমেটিক এই 83টা এমসিকিউ কভার হয়ে যাবে। সো ইনশাল্লাহ এই 83টার বাইরে ভেক্টর থেকে কিছু আসা বোর্ডে পসিবল না। এরপরে দেখো নিউটনিয়ান বলবিদ্যা, এই যে এমসিকিউ প্র্যাকটিস শিট একদম সলিউশন সহ। কেউ যদি ভাবো সলিউশন করে, এই যে সলিউশন, প্রত্যেকটা এমসিকিউ নিচে সলিউশন দেওয়া, প্রত্যেকটা এমসিকিউ নিচে সলিউশন দেওয়া। এবং এই এমসিকিউ এই মানে শিটটা তৈরিতে আমাকে সর্বোচ্চ সাহায্য করেছে আমার যে এমসিকিউ প্রো বইটা আছে সেটা। সো তোমরা যারা বই নিয়েছো তারা দেখবে বইয়ের সাথে এটা অনেকটা মিল আছে, আর ওইখান থেকে আমি আরো শর্ট করে এটা তৈরি করেছি। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট শিট ফর ইউ। সো এই শিটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ক্যাপশনে অ্যাড করে দিচ্ছি। আর এই এমসিকিউর উপর ক্লাস হবে, মানে প্রত্যেকটা টাইপের সূত্র আমরা বলে দেবো। ক্লাস হবে সন্ধ্যা 7টা 15 মিনিটে। ওকে ভাই, সন্ধ্যা 7টা এমসিকিউ এর জন্য আমার কাছে মনে হচ্ছে শেষ সময় আসে এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা হেল্প, যেহেতু ভাই টাইপ ভিত্তিক করা আছে। সব এমসিকিউ তোমরা দেখে কখনোই শেষ করতে পারবে না পরীক্ষার আগে, সেটা ট্রু। বাট টাইপ ভিত্তিক করে যদি আসলে তুমি প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক দেখে যাও, তাহলেও কিন্তু তোমার টাইপের রিমাইন্ডার এসে গেল, আচ্ছা হ্যাঁ এই টাইপের তো একটা অঙ্ক আছে। হ্যাঁ, সো এমসিকিউর ক্ষেত্রে আমরা মেজরিটি স্টুডেন্ট, আমি এটা বলতে পারবো শতকরা 80% স্টুডেন্ট এই ফিজিক্স পরীক্ষার আগে এমসিকিউ ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার সময় পাবা। হ্যাঁ, সবাই হয়তো তোমাকে অনেক সাজেশন দিবে, সেই সাজেশন অনুযায়ী হয়তো তুমি আবার তোমার প্রিভিয়াস নলেজ দিয়ে এমসিকিউ সলভ করবা। বাট 80% স্টুডেন্টই কিন্তু আসলে এই সলভ করার সুযোগটা পাও না এমসিকিউ। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় টাইপ ভিত্তিকভাবে করা আছে, সবগুলো যদি তুমি নাও করতে পারো, প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক দেখে যাও, তাহলে সকল টাইপ কিন্তু তোমার এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে গেল। এবং এই সুযোগটি কিন্তু তুমি পাচ্ছ আমাদের এই সন্ধ্যা 7টা 15 মিনিটের ক্লাসে। আমরা কিছু এমসিকিউ দেখাই দিচ্ছি, পাশাপাশি এখানেও কিন্তু তোমাদের এমসিকিউ গুছিয়ে দেওয়া আছে। সো ইট বি হেল্পফুল। সো বুঝতেই পারছো যে সবাই প্রিপারেশনের জন্য জোরদারভাবে লেগে পড়ো। ইনশাল্লাহ একটা পারফেক্ট প্রিপারেশন নিয়ে ফিজিক্সে 100 পাইতে হবে। ওকে, আচ্ছা একজন বলেছে ভিডিও কোয়ালিটি অনেক খারাপ, বোঝা যায় না। তুমি এমসিকিউটা এখানে বুঝতে পারবে না, এমসিকিউ পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই যে হোয়াইট কালার, এই কারণে রিফ্লেকশনে তুমি বুঝতে পারোনি। ওকে, সো আমি একটু আমাদের বাকি ভাইদের ডেকে নিব এবং বন্দিবাসালা তোমাদের পাশে কিভাবে থাকছে অন্য এক্সামগুলোতেও সেটা জানিয়ে দিবে। আর এর একটু মনে করা দিতে চাই, 7টা 15-তে ধামাকা ক্লাস হবে, চলে আসবা। পুরো প্রথম পত্রের এমসিকিউ ক্লাস, টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাস। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের এই যে ফিজিক্স ম্যারাথন যে সিরিজটা চলতেছে এই ক্লাসে স্বাগতম। আজকে সন্ধ্যা 7টার দিকে তোমাদের সাথে দেখা হবে আমাদের 2জন ফিজিক্স বসের, ইয়াসিন ভাইয়া এবং হচ্ছে নিয়াজ ভাইয়ার সাথে। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমাদের নেক্সট যে ফিজিক্স পরীক্ষা আছে, ইনশাল্লাহ সেই ফিজিক্স পরীক্ষাতে এই ক্লাসগুলো থেকে তোমরা যে বেনিফিটেড হবা সেটা তোমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবা। সো আমরা বেসিক্যালি হচ্ছে তোমাদের সাথে যেটা বলতে আসছি যে আমরা শুধুমাত্র যে তোমাদের ফিজিক্সের পরীক্ষাতেই থাকবো এরকম না, পুরো পিসিএমবি পুরো জার্নি জুড়ে আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো, তোমাদের পুরো পরীক্ষার সময় তোমাদেরকে গাইডলাইন দেওয়ার, তোমাদেরকে বেস্ট একটা রেজাল্ট করার জন্য যত গাইডলাইন প্রয়োজন, যেই ধরনের জিনিস তোমাদেরকে ম্যাটেরিয়ালগুলো তোমাদেরকে প্রোভাইড করা প্রয়োজন, সব আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দিব এবং তোমাদের পাশে থাকবো। ওকে, আজকে আবারও 7টা 15-তে তোমাদের ফিজিক্সের এমসিকিউ ম্যারাথন ক্লাসে আবার দেখা হবে তোমাদের 2জন বসের সাথে, ইয়াসিন ভাই এবং নিয়াজ ভাইয়ের সাথে। তো সৈকত ভাই যেটা বলছিল যে আমাদের প্রতিটা এক্সামেই আমরা শুধু ফিজিক্সে না, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্টেরই মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে আমরা রেগুলার ক্লাসে আসবো এবং তোমাদের যে সমস্যাগুলো আছে, যেগুলো নিয়ে তোমাদের কনফিউশন, সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করব। একটা বিষয় হচ্ছে আমরা প্রতিটা এক্সামে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রতিটা এক্সামেই তোমাদের কলেজগুলোতে তোমাদেরকে উৎসাহ দিতে, তোমাদের এক্সাম যেন ভালো হয় এবং তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে, কী ধরনের সমস্যা তোমরা ফেস করছো,
সেটা নিয়ে কথা বলতে সরাসরি এক্সাম হল থেকে বের হয়েই আমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। কবে কোন দিন কোন কলেজে যাচ্ছি সেটা আমরা বন্দিপাশলা গ্রুপে এবং পেজে পাবলিশ করব। সো দেখা হয়ে যেতে পারে আশেপাশের যে কোনো কলেজের শিক্ষার্থীদের সাথে। সো তোমরা চাইলে জানাতে পারো কোন কলেজে আমরা আসলে গেলে বা কোন কলেজে আমরা যাব, সেটা তোমরা চাইলে জানাতে পারো আমাদের এই ক্লাসের কমেন্টে অথবা 7:15 ক্লাসের কমেন্টে। তো আর এর মাঝখানে আমাদের প্রতিটা ক্লাসেই ক্যাপশনে দেখবে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, যে গুগল ফর্মের লিঙ্কে তোমরা বাকি যতগুলো এক্সাম বাকি আছে সবগুলো এক্সামের আমাদের পুরো প্যানেলের তৈরি করা সাজেশন তোমরা পেয়ে যাবা। যেই সাজেশন আমি, নিয়াজ ভাইয়া, ইয়াসিন ভাইয়া, সৈকত ভাইয়া, কাবু ভাইয়া সবাই মিলে আমরা আসলে তৈরি করেছি, এবং যেই সাজেশন থেকে তুমি যদি রিভিশন দাও তাহলে তোমার রিভিশনটা পারফেক্ট হবে। ঠিক আছে? সো ক্যাপশনে দেওয়া গুগল ফর্মটা তোমরা ফিল আপ করে ফেলো। ওকে, আচ্ছা। তো তোমাদের সাথে সন্ধ্যা 7:15 দেখা হবে ইনশাল্লাহ। আর ভাইয়ারা যে টার্গেট ডিও টি শার্ট পরে আছে, তো আমাদের যে অ্যাডমিশন কোর্সগুলো আছে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সেই কোর্সগুলো ইনশাল্লাহ এই এইচএসসির পরপরই শুরু হচ্ছে। সো ইনশাল্লাহ তোমাদের সাথে সেখানে ক্লাসে দেখা হবে। সো সন্ধ্যা 7:15 সবাই অবশ্যই বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে লাইভে থাকবা। ওকে, সো আল্লাহ হাফেজ। এবং ক্যাপশনে আমি আমাদের এমসিকিউ সাজেশনটা অ্যাড করে দিয়েছি। আল্লাহ হাফেজ।